বারিশ ক্ষিপ্ত বাঘের মতো তেড়ে গিয়ে এক সশব্দে ঘুষি বসিয়ে দিল তাহসিনের চোয়ালে। ইউ ফাক ইডিয়েট! আমাকে বাধা দেওয়ার সাহস কোথায় পাস তুই? ধাক্কা সামলে সোজা হয়ে দাঁড়ালো তাহসিন, চোয়ালের যন্ত্রণা চেপে রেখে। বারিশকে বোঝানোর তীব্র চেষ্টা নিয়ে বলল, ও আপনার নিজের ভাইয়ের ছেলে বারিশ। আর ওকে এখন করলে সোজা মামলা আসবে আপনার নামে। তাছাড়া আপনারা দুজনেই এখন আহত। ঝিলমিলের চিকিৎসা আর ওকে নিয়ে বাড়ি ফেরাটা এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার। ঝিলমিল নামটা কানে পৌঁছানো মাত্রই ক্ষণিকের জন্য শান্ত হলো বারিশ। পেছনে তাকালো সে। ঝিলমিল তখনও আতঙ্কে হিম হয়ে এক কোণায় দাঁড়িয়ে আছে। বুকটা দ্রুত গতিতে ওঠানামা করছে এখনো। বারিশ রিভলভার নামিয়ে চটজলদি তার কাছে এগিয়ে গেল। কাছে আসতেই ও খেয়াল করল ঝিলমিল মাথা আর ঠোঁটের কোণে জমাট বাঁধার কালচে দাগ। বারিশ ধীরে সুস্থে এগিয়ে গিয়ে নিজের বুড়ো আঙুলের নরম ছোঁয়ায় ঝিলমিলের ঠোঁট বেয়ে পড়া আলতো করে মুছে দিল। ঝিলমিল নিষ্প্রাণ চোখে বারিশের দিকে তাকিয়ে আছে। হঠাৎই তার নজর গেল বারিশের কপালের দিকে। সেখান থেকে গড়িয়ে পড়ছে কানের পাশ দিয়ে। ঝিলমিল যন্ত্রের মতো হাত বাড়িয়ে নিজের ওড়নার ছেঁড়া অংশ দিয়ে বারিশের কপালের ক্ষতস্থানটা শক্ত করে বেঁধে দিল। তাহসিন ততক্ষণে মেহেরাজকে ফোন করে ডেকে পাঠিয়েছে। সেখানে থেকে দ্রুত হাসপাতালে যাচ্ছে তারা। চলন্ত গাড়িতে মেহেরাজ স্টিয়ারিংয়ের হুইল শক্ত করে ধরে আছে। তার পাশে সামনের সিটে বসে আছে তাহসিন, আর পেছনের সিটে বারিশ ও ঝিলমিল। ঝিলমিল বারিশের বুকে মাথা রেখে অঘোরে ঘুমাচ্ছে। গাড়ি চালানোর মাঝেই ক্ষোভে গজগজ করছেন মেহেরাজ। জারিফকে আমি ছাড়ব না। ওর এত বড় স্পর্ধা হয় কি করে? তুই ওকে মেরে শেষ করে দিলি না কেন বারিশ? নিজের ভাইয়ের ছেলে বলে ছেড়ে দিলি? ঝিলমিলও তো আমার ভাইয়ের মেয়ে। জারিফের বিরুদ্ধে যতদূর যেতে হয় আমি যাব। তখন থেকেই মেহেরাজের ক্ষোভ উগরে পড়ছে মুখে। তবে বারিশ বা তাহসিন কারো মুখে কোনো জবাব নেই। পেছনের সিটে থাকা বারিশের স্লিভলেস কালো টি-শার্ট আঁকড়ে ঝিলমিল একটু পরপর শিউরে উঠছে। মারাত্মক কোনো দুঃস্বপ্ন যেন তাড়া করে ফিরছে তাকে। বারিশ কেবল এক হাতে ওকে নিজের বুকের সাথে আরও নিবিড় করে আগলে নিয়েছে, যেন দুনিয়ার কোনো আঁচ তার উপরে না পড়ে। হঠাৎ করে আতঙ্কে চমকে উঠে মৃদু আওয়াজে চিৎকার করে উঠল ঝিলমিল। ধড়ফড় করে সজাগ হয়ে সে চোখ মেলে তাকাতেই সামনে দেখল বারিশের সেই চিরচেনা রূপ। চোখের হ্যাজেলের রঙের মণি দুটো উদ্বেগে সামান্য বড় হয়ে আছে। ঝিলমিলকে সামলে নিচু স্বরে বারিশ শোধালো, কি হয়েছে? ঝিলমিল বাঁধভাঙা কান্না আবারও নতুন করে উপচে পড়ল। ঠোঁট ভেঙে ফুঁপিয়ে উঠে বলল, ওরা ওরা বারিশ থামিয়ে দিল তাকে। হাত বাড়িয়ে ঝিলমিলের ভেজা গাল দুটো ছুঁয়ে বলল, কিচ্ছু করেনি ওরা। ওইসব নোংরা স্মৃতি মনে থেকে ঝেড়ে ফেলো। দেখো, তুমি এখন একদম আমার বুকে আছো। আপনি না এলে আমি আসতাম। পৃথিবী উল্টে গেলেও আসতাম। না এলে বলতে কোনো শব্দ আমার অভিধানে নেই। আপনি এতটা আঘাত পেলেন কিভাবে? বারিশ একবার সামনে থাকা তাহসিনের দিকে তাকিয়ে বলল, যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট হয়েছিল। ঝিলমিল কিছুক্ষণ নিস্তব্ধ চোখে তাকিয়ে থাকলো মানুষটার দিকে। এই মুহূর্তে আর কোনো কথা বলতে ইচ্ছে করছে না ওর। স্বামীর টি-শার্টটা ভালোভাবে চেপে ধরে সে আবারও চোখ বন্ধ করে ফেলল। মেহেরাজ এখনো ক্ষোভে ঝাড়তে ব্যস্ত। সেগুলো দাঁত চেপে শুনছে তাহসিন। গত রাতে হসপিটাল থেকে সকালে বাসায় ফিরে দুজনেই ঝিলমিলকে মেহেরাজ চৌধুরী বিলাতে নিয়ে যেত, কিন্তু বারিশ রাজি হয়নি। ঝিলমিলের মানসিক আর শারীরিকভাবে পুরোপুরি ট্রমাটাইজ হয়ে পড়েছে। বিছানার এক কোণে চুপচাপ জড়সড় হয়ে বসে আছে সে এখন। মনের থেকে কিছুতেই মুছতে পারছে না গতরাতের সেই বিভীষিকাময় মুহূর্তগুলো। সময় মতো যদি বারিশ না পৌঁছাতো, যদি কয়েকটা মিনিট দেরি হয়ে যেত, এই একটা চিন্তা ওর মাথার রগগুলোকে যেন ছিঁড়ে ফেলতে চাইছে। মেয়েরা দুনিয়ার
সমস্ত ঝড়ের মুখোমুখি দাঁড়িয়ে শক্ত থাকতে পারল। নিজের আত্মসম্মান আর ইজ্জতের জায়গায় সে এসে তারা বড্ড অসহায়, বড় ভঙ্গুর। ঝিলমিল চোখ বুজলেই যেন স্পষ্ট শুনতে পাচ্ছে নিজের জামা ছেঁড়া সেই পৈশাচিক শব্দটা, জারিফের সেই বিষাক্ত স্পর্শ, বন্ধুদের বিকৃত হাসি আর শকুনের মতো চোখগুলো ওর উপরের অস্তিত্বকে দুমড়ে মুচড়ে দিচ্ছে। একটু দেরি হলেই যে কি অপূরণীয় ক্ষতি হয়ে যেতে পারত, এই কুৎসিত ভাবনাটা ওকে মানসিকভাবে তিলে তিলে পিষে মারছে। সারাটা রাত এক ফোঁটাও ঘুম হয়নি ঝিলমিলের। বারিশও এক পলের জন্য ঘুমায়নি। আমি তোমার সামনে কোন মুখে আসবো? আমার ছেলে যে এমন একটা জঘন্য কাজ করতে পারে তা কল্পনা করতেও আমার ভয় হচ্ছে। ঝিলমিলের দিকে তাকিয়ে বাষ্পরুদ্ধ কণ্ঠে কথাগুলো বললেন শিউলি বেগম। তার দু চোখ বেয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে। রুমে এখন চঞ্চল শাহরিয়ার, শিউলি বেগম আর বারিশ। বারিশের রুমের এক কোণে কাঠ হয়ে দাঁড়িয়ে আছে, হাত দুটো পকেটে গোজা, তীব্র আক্রোশ চেপে রাখার চেষ্টা করছে। হাসপাতাল থেকে বাসায় এসেই ঘরদোর তছনছ করে ভাঙচুর শুরু করেছিল বারিশ। এর মূল কারণ ছিল ওর মা। সবকিছু জেনেও ঝর্ণা বেগম উল্টো ঝিলমিলকেই সবকিছুর জন্য দোষী সাব্যস্ত করেছেন। ঝিলমিল নাকি ইচ্ছে করে তার নিষ্পাপ নাতিকে ফাঁসানোর পায়তারা করছে। অবশ্য তার এই অন্ধ বিশ্বাসের পেছনে যথেষ্ট কারণ ছিল। গতকাল রাতে সেই ঘটনার পর জারিফ সোজা হাসপাতালে ভর্তি হয়েই ভিডিও কলে দিয়ে দাদিকে ফোন করে কাঁদো কাঁদো গলায় অভিযোগ জানায় ঝিলমিল আর বারিশ মিলে নাকি তাকে এই সংক্রান্ত অবস্থায় ফেলেছে। ভেসে যাওয়া নাতির এমন জখম অবস্থা দেখে দাদিও অন্ধের মতো নাতির সাজানো মিথ্যেটাই বিশ্বাস করে বসে আছেন। এমনকি আজ সকালে যখন বারিশ ঝিলমিলকে নিয়ে বাসায় ঢুকেছিল, তখন দরজাতেই দাঁতে দাঁত চেপে ঝর্ণা বেগম গর্জে উঠেছিল, এই মেয়েকে আবার এই বাসায় নিয়ে আসছো কেন তরঙ্গ? আর একটু হলেই তো ও আমার জারিফকে মেরে ফেলতো। মায়ের এমন বিষাক্ত কথা শুনে মেজাজ ধরে রাখতে পারেনি বারিশ। সে নিজের বাবা চঞ্চল শাহরিয়ারের দিকে তাকিয়ে চিৎকার করে কাল রাতের সবকিছু খুলে বলেছিল। কিন্তু এত কিছুর পরও ঝর্ণা বেগমের মনের অন্ধ বিশ্বাস বিন্দুমাত্র টলানো যায়নি। তিনি উল্টো ঝিলমিলের চরিত্র নিয়ে আঙ্গুল তুলতে থাকেন। ব্যাস, বারিশের ভেতরে যে রূপটা চাপা ছিল সে নিমেষেই বেরিয়ে আসে। চোখের সামনে যা পেয়েছিল, ফুলদানি, কাচের শোপিস, টেবিল, সব সব সশব্দে ছুঁড়ে মেরে আছড়ে ভেঙে চুরমার করে দেয় সে। মায়ের গায়ে তো আর হাত তোলা যায় না, তাই সব রাগে এসব ওইসব ফেলাচ্ছিল। পুরো ঘর জুড়ে এখন কাচের টুকরো আর ধ্বংসস্তূপ ছাড়া ছড়িয়ে ছিটিয়ে আছে। চঞ্চল শাহরিয়ার আর শিউলি বেগম থামানোর পর এখন সে সাময়িকভাবে কিছুটা শান্ত হয়ে এক কোণে দাঁড়িয়ে আছে বটে, তবে ওর চোখের সেই হিংস্র আগুন বিন্দুমাত্র ভাটা পড়েনি। জারিফকে নিজের হাতে উপযুক্ত শাস্তি না দেওয়া পর্যন্ত বারিশের ভেতরে জ্বলতে থাকা এই আক্রোশের আগুন কিছুতেই নিভবে না। ফরহাদ সাহেব আর ঝর্ণা বেগম এখন হসপিটালে জারিফের কাছে আছে। ঝর্ণা বেগমের ধারণা করতে পেরেছিল জারিফ কোনো অঘটন করবে, তবে সেটা এতটা জঘন্যভাবে সেটা ভাবতে পারেনি। ফরহাদ সাহেব আপাতত ছেলেকে সুস্থ করে তারপর আইনি ব্যবস্থা নেবে। লাগবে না তার এমন সন্তান। আপনার ছেলের সাহস কি করে হয় আমার মেয়েকে কাজের লোক বানিয়ে রাখার? কোন সাহসে আমার মেয়েকে দিয়ে রান্না করায় সে? আপনি বা এসব কিভাবে হতে দিলেন? দেখেননি আপনি আমি আমার মেয়েকে কিভাবে মানুষ করেছি? কোথায় আমার মেয়ে ঝিলমিল? ঝিলমিল খেপা বাঘের মতো বাক্যগুলো ছুড়ে দিলেন চঞ্চল সাহেবের উদ্দেশ্যে। ঝিলমিলকে নিয়ে আসা হয়েছে শুনেই চলে এসেছে আলতাফ চৌধুরী, তার সঙ্গে রয়েছে মেহেরাজ, দিঘি, নূরজাহান চৌধুরী, তাহসিন আর ইরানও আছে।
ইরান ঝিলমিলের খবর শুনে তার বর্তমান অবস্থা জানতে চৌধুরী বাড়িতে এসেছিল। তখন সবার সঙ্গে সে এখানে চলে আসে। দিঘি আর মেহেরাজও খেপে গিয়েছে। ঝিলমিল তো তাদের আদরের ভাইঝি, তাকে দিয়ে বারিশ কোন সাহসে এসব কাজ করাবে, যেখানে বাড়িতে এতগুলো কাজের লোক আছে? আর ঝিলমিলই বা কেন এসব লুকিয়ে যাচ্ছে? বাবার কণ্ঠ পেয়ে বের হয়ে আসে ঝিলমিল। নিচে নিজের পরিবারের সকলকে দেখে কাঁদতে কাঁদতে দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরে। মাথায় এখনো ব্যান্ডেজ করা মেয়েটার। বারিশ গিয়েছিল দুপুরের খাবার কিনতে, মাত্রই এলো সে, তার কপালেও ব্যান্ডেজ। এই তো বিয়াদবটা, এই বিয়াদব, তোর চাকরগিরি করার জন্য আমার মেয়েকে এখানে পাঠিয়েছি? অন্ধ নাকি তুই? দেখিসনি ছোটবেলা থেকে মেয়েটাকে আমরা কত আদর ভালোবাসায় রাজকন্যার মতো বড় করেছি? বারিশকে সামনে দেখে রাগে ক্ষোভে ছুটে গিয়ে গর্জে উঠলেন আলতাফ চৌধুরী। দিঘি ঘৃণাভরা চোখে বারিশকে মেপে নিয়ে তীব্র তীক্ষ্ণ কণ্ঠে বলল, তোমাকে আমি যথেষ্ট ম্যাচিউর আর স্মার্ট একজন পুরুষ মনে করেছিলাম বারিশ, আর তোমার আচরণ কিনা এমন অশিক্ষিত ছোটলোকের মতো। হাউ ক্যান সামওয়ান বি দিস ক্লুলেস? আই কান্ট বিলিভ ইউ ডিড দ্যাট। মেহেরাজও নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে তেড়ে এসে চিৎকার করে উঠল, আজ সকালেও আমি তোর উপর ভরসা করে ওকে এখানে রেখে গেছি, আর গিয়ে শুনি তুই ওকে আরো বেশি অত্যাচার করছিস। সবার উত্তরে একটা জবাবও দিল না বারিশ। না সে নিজের সাফাই গাইল, আর না চঞ্চল সাহারিয়ার একটা প্রতিবাদ করলেন। চঞ্চল সাহেব বুক ভাঙা অপরাধ বোধে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, আর বারিশ স্থির দৃষ্টিতে নিষ্পলক ভাবে আটকে রইল এক কোণে দাঁড়িয়ে থাকা ঝিলমিলের ফ্যাকাশে হয়ে যাওয়া চেহারায়। নূরজাহান চৌধুরী ঝিলমিলের হাত ধরে বললেন, চলো জাহান, তোমাকে আমরা ভুল মানুষের হাতে তুলে দিয়েছি। নিজের পরিবারের কথা ভেবে এমন একটা অঘটন ঘটিয়ে ফেললাম। চলো, আর থাকতে হবে না তোমার এখানে। আলতাফ সাহেবও মেয়ের আরেকটা হাত চেপে ধরলেন। চল মা, তোকে আমি এমন কারো হাতে তুলে দেব যে তোকে রাজরানী করে রাখবে। দাদি আর বাবার কথায় ঝিলমিল চোখ তুলে বারিশের দিকে তাকালো। বারিশ এতক্ষণ ওর দিকে তাকিয়ে থাকলেও ঝিলমিলে তাকাতেই চট করে দৃষ্টি সরিয়ে নিল। সে তো এত বড় ভুল সিদ্ধান্ত নিয়েছিল জারিফের ওপর জেদ করে। বারিশকে স্বামী বলে মেনে নেওয়াটাও ছিল সেই জেদের ফসল। কিন্তু এখন সে কেন থাকবে? জারিফ কাল রাতে তাকে যে শিক্ষাটা দিয়েছে সে কথা ভাবতেও গায়ের লোম দাঁড়িয়ে যায়। আর জারিফ যদি সুস্থ হয়ে আবারও এই বাড়িতে ফিরে আসে, না, একই বাড়িতে ওর সাথে থাকা অসম্ভব। কি রে জাহান, যাবি না? মেহেরাজ বললেন। ঝিলমিল বারিশের দিকে থেকে চোখ সরিয়ে চঞ্চল সাহেবের দিকে তাকালেন। চঞ্চল সাহেব নিচু স্বরে বললেন, চলে যাও মা, আমি আজ তোমায় আটকাবো না। তোমার বাবার জায়গায় আমি হলেও একই কাজ করতাম। মেয়েটা আবারও বারিশের দিকে তাকালো। বারিশ এবার আর দৃষ্টি ফেরালো না, তাকিয়ে রইল ঝিলমিলের দিকে। বেশ কিছুক্ষণ দুজনার দিকে তাকিয়ে রইল। ঝিলমিলের চোখের চাহনি বারিশ বুঝতে পেরেও ঝিলমিল মানুষটার চোখের ভাষা পড়তে ব্যর্থ হলো বোধহয়। আর কোনো কথা বাড়ালো না ঝিলমিল, শুধু নীরবে মাথা নেড়ে নিজের বিদায়ের সম্মতিকালীন সায় জানিয়ে দিল। শিউলি বেগম জারিন ঝিলমিলের দিকে এগিয়ে গেল। জারিন কাতর স্বরে বলল, মামুনি, তুমি সত্যিই চলে যাবে? তাহলে আমায় নাচ কে শেখাবে? শিউলি বেগমের শ্বশুরের দিকে তাকিয়ে বললেন, বাবা, ঝিলমিলকে যেতে দিয়েন না। কথা বলে না হয় সব ঠিক করা যাবে। তরঙ্গকে আমি নিজে বুঝিয়ে বলবো। কিন্তু চঞ্চল সাহেব পাথরের মতো অটল, কোনো কিছুই কানে তুললেন না। নিজের ছেলের কৃতকর্মের দায় যেন তাকে বাক্যহারা করে রেখেছে। সে নিজেই তো মেয়েটার উপর এমন জুলুমে অতিষ্ঠ হয়ে গিয়েছিল। অযথাই মেয়েটাকে দিয়ে বাড়তি কাজ করিয়েছে। সকালে নাস্তা বানিয়ে কলেজে গিয়েছে, আবার কলেজ করে এসে দুবেলা রাঁধতে হয়েছে। বাকি কাজ তো আছেই। যেখানে এই বাড়িতে প্রতিটা কাজের জন্য একাধিক কাজের লোক রয়েছে। ঝিলমিলকে নিয়ে পা বাড়ালো তার বাবা। বুকের ভেতরটা ঝিলমিলের দুরু দুরু কাঁপছে। চলে যেতে মন চাইছে না, আবার জারিফের বিভীষিকাময় স্মৃতি বিষের মতো তাড়িয়ে দিচ্ছে।
দু কদম এগোতেই হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই বারিশ ঝিলমিলের হাতটা শক্ত করে টেনে ধরল। ঝিলমিল থমকে দাঁড়ালো। বারিশের হাতের উত্তাপ স্পর্শে ঝিলমিলের শরীরটা এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। বেড়ে গেল হৃদস্পন্দন। চোখ তুলে বারিশের দিকে তাকাতেই বুকের ওই বাঁ পাশটা একটা চিনচিনে ব্যথা অনুভব করল মেয়েটা। মানুষটার চোখের এই গভীরতায় তাকিয়ে নিজেকে অসহায় মনে হলো খুব। বুকে তবু ফিসফিস করে বলল, সারাক্ষণ তো বলতেন আপনার কথা মেনে চলতে না পারলে যেন চলে যায়। আশা করি আজ আটকাবেন না। ঝিলমিল যে বোঝাতে চাচ্ছে সে আর বারিশের কথা মেনে চলতে পারবে না তা বারিশ বুঝে গিয়েছে। যদিও ঝিলমিলের চোখে মুখের অভিব্যক্তি দেখে আগেই বুঝে গিয়েছে তার থাকার ইচ্ছে নেই, তার এই একটা কথাতেই বারিশ অনমনীয় ধরে রাখা মুঠোটা আস্তে করে ঢিলা হয়ে গেল। হাতটা ছেড়ে দিল বারিশ। অন্য হাতে থাকা খাবারগুলো বিকট শব্দে মেঝেতে ছুঁড়ে ফেলে ধীর পায়ে সিঁড়ির দিকে পা বাড়ালো। ঝিলমিলও তার পরিবারের সাথে বাড়ির বাহিরে দিকে পা বাড়ালো। বারিশ, শিউলি বেগম এবং চঞ্চল সাহেব এবার ঝিলমিলকে বাধা দিতে যেতে চাইলে তবে বারিশের কণ্ঠ পেয়ে থেমে যায়। কেউ আটকাবে না ওকে। আমি আমার জন্য বাধ্য স্ত্রী চাই, কোনো বাবার বাধ্য মেয়ে নয়। পেছনের দিকে না ঘুরেই বলল বারিশ। বাক্যগুলো কানে আসতেই ঝিলমিলের চলার গতি এক সেকেন্ডের জন্য থমকে গেল। তবে সেও আর পেছনে ফিরে তাকালো না। পুনরায় বাবার হাত ধরে হাঁটা ধরল। সকলেই চলে গেল। বারিশ রুমে গিয়ে সশব্দে দরজা আটকে দিল। ঘরের ভেতরে পা রাখতেই ওর চোখে ভেসে উঠল ঝিলমিলের চাহনি আর কথাগুলো। বুকের ভেতরে জমতে থাকা প্রচণ্ড ক্ষোভ সইতে না পেরে বারিশ টেবিলের উপরে রাখা কাচের ফুলদানিটা হাত দিয়ে সজোরে আছাড় মারল দেয়ালে। বিকট শব্দে ঝনঝন করে ভেঙে ছাতু হয়ে গেল সেটা। শ্বাস প্রশ্বাস প্রচণ্ড দ্রুত আর ভারী। হাতের মুঠো দুটো এত শক্ত করে চেপে ধরল যে হাতের রগগুলো নীল হয়ে ফুটে উঠল। ঝিলমিলের অস্তিত্ব এই ঘরের প্রতিটি কোণায় ওর চোখের বিচ্ছে। ড্রেসিং টেবিলের ওপর রাখা ঝিলমিলের ফেলে যাওয়া চিরুনি, লিপস্টিক আর আলমারি ভর্তি জামা কাপড়। উন্মাদের মতো আলমারিটা হ্যাচকা টানে খুলে ফেলল বারিশ। ঝিলমিলের সাজিয়ে রাখা কুর্তি, টি শার্ট বের করে মেঝেতে ছুঁড়ে ফেলতে লাগলো। কোনোটার ওপর পা মারিয়ে দিল, কোনোটা ছেড়ে ফেলল অবলীলায়। কিছুদিন আগে ঝিলমিলকে যেই ফোনটা কিনে দিয়েছিল সেটাও ভেঙে ফেলল। অ্যালার্ম ঘড়ি, বইপত্র, টেবিল ল্যাম্প, সামনে যা পেল সবকিছু হ্যাচকা টানে মেঝেতে ফেলে তছনছ করে দিতে লাগলো। চোখ দুটো মেলে ঘরের এক কোণে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। এত কিছু ভস্ম করার পরও বুকের ভেতরে আগুনটা কেন যেন শান্ত হচ্ছিল না। মেঝেতে ছড়িয়ে থাকা লণ্ডভণ্ড জামা কাপড়গুলোর মধ্যে হঠাৎ একটা বিশেষ শাড়ি বেরিয়ে এলো। গাঢ় মেহেরুন রঙের একটা শাড়ি। সেদিন শিউলি বেগম কত শখ করে ঝিলমিলকে এই শাড়িটা পরিয়ে বারিশের সামনে নিয়ে এসেছিলেন। মিষ্টি হেসে বারিশকে উদ্দেশ্য করে বলেছিলেন, দেখো তো তোমার বাচ্চা বউকে কেমন লাগছে। বারিশ তখন ল্যাপটপে কাজের মধ্যে ডুবে ছিল। কথা শুনে বিরক্তি নিয়ে চোখ তুললেও ঝিলমিলকে ওই নতুন রূপে দেখে না চাইতেও কয়েক মুহূর্তের জন্য স্থির হয়ে গিয়েছিল ওর দৃষ্টি। মেহগনি রঙা মেহেরুন শাড়িতে মেয়েটাকে এক পলক দেখার পর চোখ সরানো আসলেই কঠিন ছিল। ওপাশে ঝিলমিলও বারিশের মুখের থেকে দুটো প্রশংসার কথা শোনার জন্য ব্যাকুল হয়ে অপেক্ষা করছিল। কিন্তু শিউলি বেগম যখন আবার তাগাদা দিয়ে বললেন, কি হলো, কিছু বলো। বারিশ তখন খুব স্বাভাবিক গলায় নিজের মুগ্ধতা লুকিয়ে বলেছিল, ওর চোখে কাজল মানাচ্ছে না। কথাটা শোনা মাত্রই ঝিলমিলের মুখটা কালো হয়ে গিয়েছিল। অভিমানে আর রাগে এক মুহূর্ত না দাঁড়িয়ে রুম ছেড়ে চলে গিয়েছিল সে। মেঝেতে পড়ে থাকা সেই মেহেরুন শাড়িটার দিকে তাকিয়ে বারিশের রেগে যাওয়ার চোখ দুটো যেন কিছুক্ষণের জন্য ঝাপসা হয়ে এলো। সজোরে এক লাথি মেরে শাড়িটা দূরে সরিয়ে দিল। ঘর তছনছ হওয়ার ধ্বংসস্তূপের দিকে আর একবারও না তাকিয়ে রুমের দরজাটা খোলা রেখেই
ঝড়ের বেগে বাসা থেকে বের হয়ে গেল বাড়ি। সারাদিন আর একবারও বাড়ি ফেরেনি সে। জিন জানিস ঝিলমিল, তাহসিন বিবাহিত, ওর একটা বাচ্চাও আছে। রাতের খাবার খেতে ডাইনিং টেবিলে বসতেই কথাটা বলে উঠল দিঘি। টেবিলে তখন তাহসিন আর মেহেরাজও খাচ্ছিল। কথাটা শুনে ঝিলমিল যেন আকাশ থেকে পড়ল, অবাক হয়ে বলল, মজা করো না তো ফুপি, এখন একদম ভালো লাগছে না এসব। বিশ্বাস না হলে ওকেই জিজ্ঞেস কর। তাহসিনের দিকে ইশারা করে বলল দিঘি। ঝিলমিল তাহসিনের দিকে তাকিয়ে সোজাসুজি শুধালো, আঙ্কেল সত্যি? তাহসিন তার খাওয়া থামালো, ধীরে সুস্থে মাথা তুলে শান্ত গলায় বলল, হ্যাঁ। এবার ঝিলমিলের চোখ কপালে ওঠার জোগাড়। এটা কিভাবে সম্ভব? ফুপি তো। দিঘি তড়িঘড়ি করে ঝিলমিলের হাত চেপে ধরল, চোখের ইশারায় মেহেরাজের দিকে দেখিয়ে ওকে থামিয়ে দিল। ঝিলমিল তৎক্ষণাৎ চুপ হয়ে গেল, তারপর কিছুটা সামলে নিয়ে গলার স্বর বদলে ফেলল, আচ্ছা তা আগে কেন বলেননি? আর আপনার ছেলের বয়স কত? আপনার ওয়াইফই বা কোথায়? দেখতে কেমন? সে একাধারে এতগুলো প্রশ্ন ছুড়ে দিলেও তাহসিন কেবল একটা শব্দই পুরো পরিবেশের হাওয়া বদলে দিল, অবৈধ। কে? আমার বাচ্চা। মেহেরাজ আর ঝিলমিল প্রায় একই সাথে চিৎকার করে উঠল, হোয়াট? দিঘির শরীর যেন নিমেষেই জমে বরফ হয়ে গেল। তাহসিন এতটা জঘন্য, এতটা নীচ, নড়ার মতো শক্তিটুকু হারিয়ে ফেলল সে। মেহেরাজ এই জঘন্য সত্যটা শুনে তাহসিনকে দুটো কড়া কথা শোনাতে যাবে, ঠিক তখনই সেখানে উপস্থিত হলেন আলতাফ চৌধুরী আর নূরজাহান চৌধুরী। কি নিয়ে এত কথা হচ্ছে? হ্যাঁ, আজ আমার ঝিলমিলকে আমি নিজের হাতে খাইয়ে দেব। কত শুকিয়ে গেছে রে আমার মেয়েটা। আলতাফ সাহেব ঝিলমিলের পাশে বসতে বসতে বললেন। তারপর মেহেরাজের দিকে ফিরে তাগিদ দিলেন, ওই জারিফটা যেন কোনোভাবে পার না পায়। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বের হলে ওকে সোজা লকআপে ঢোকানোর ব্যবস্থা করবে। হ্যাঁ, তুমি ওসব নিয়ে একদম ভেবো না। আলতাফ সাহেব প্লেটে ভাত মাখিয়ে যত্নে এক লোকমা ঝিলমিলের মুখে তুলে ধরলেন। ঝিলমিলও আলতো করে মুখে তুলল, কিন্তু ঠিক সেই মুহূর্তে বুকের ভেতরটা হঠাৎ মোচড়ে উঠল তার। এখন তো রাত। দুপুরে শাহরিয়ার বাড়ি থেকে চলে এসেছিল সে। সারাদিন নানা ঝামেলার মাঝে সেই লোকটার কথা খুব একটা মনে পড়েনি, কিন্তু রাত হতেই যেন অতীতগুলো ঘিরে ধরল। প্রতিদিন রাতে সে সেই তো লোকটাকে খাইয়ে দিত। ঝিলমিল হাতে দিয়ে না খাইয়ে দিলে লোকটা তো জেদ করে খেতই না। আজ রাতে কি করছে মানুষটা? অবচেতনেই ভাবছে, লোকটা কি আদৌ রাতে কিছু খেয়েছে নাকি না খেয়েই আছে? কি হলো মা, খাবার মুখে নিচ্ছিস না কেন? বাবার ডাকে চমকে উঠে তার দিকে তাকালো ঝিলমিল। জোর করে খাবারটা মুখে নিল, কিন্তু একবার দুবার চিবিয়ে গিলে ফেলে বলল, আর খাবো না বাবা, একদম খিদে নেই। কথাটা বলেই সে টেবিল ছেড়ে উঠে নিজের রুমে চলে গেল। নূরজাহান চৌধুরী একবার ঝিলমিলের যাওয়ার দিকে তাকালেন, ঠোঁটের কোণে হালকা কেমন এক রহস্যময় হাসি ফুটে উঠল। পরিবারের সবাই ঝিলমিলের আচরণে অবাক হলেও দিঘি তখনও নিষ্প্রাণ হয়ে বসে আছে। চামচটা খাবারের মধ্যে গেঁথে দিয়ে সে থো মেরে রইল। কিছুক্ষণ পর সেও টেবিল ছেড়ে নীরবে উঠে চলে গেল। রুমে এসেই দিঘি উন্মাতের মতো পেন্সিলে আঁকা স্কেচগুলো ছিঁড়তে শুরু করলো। এগুলো সব তাহসিনের ছবি। কোনোটায় তাহসিনের নিখুঁত দুটো চোখ, কোনোটায় ঠোঁট, আবার কোনোটায় তার পুরো অবয়ব। কত রাত জেগে আবেগে দিয়ে ছবিগুলো এঁকেছিল সে, কিন্তু আজকের পর এই কোনো স্মৃতি রেখে দেয়ার কোনো মানেই হয় না। সে তাহসিনের প্রেমে পড়েছিল তার ইনোসেন্ট চেহারা দেখে, কিন্তু সে তো আর তার কল্পনার চেয়েও জঘন্য। সে এই রাতেই বাসা থেকে বের হয়ে গেল। অন্যদিকে ঝিলমিল তার রুমের জানালায় দাঁড়িয়ে, দৃষ্টি তার ঠিক পাশের বাড়ির রুমের জানালার দিকে। বারিশের রুম সেটা। পুরো রুমটা অন্ধকারে ডুবে আছে, কিছুই দেখা যাচ্ছে না সেখানে। ঝিলমিলের বুকের ভেতরটা অজানা এক অস্থিরতায় মোচড় দিয়ে উঠল। রাত যতই বাড়ছে সে অন্ধকার জানালার দিকে তাকিয়ে ওর নিঃশ্বাস
যেন ততই ভারী হয়ে আসছে। গাড়িটা দাঁড়িয়ে আছে শহরের এক নির্জন আলো আঁধারিতে ঘেরা ফ্লাইওভারের উপর। গাড়ির সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে বারিশ, রক্তবর্ণ চোখে তাকিয়ে আছে দূরের নিঝুম শহরটার দিকে। পরনের শার্ট উপরের দুটো বোতাম খোলা, হাত দুটো কনুই পর্যন্ত গোটানো। বনো বাতাসের সাথে সাথে ওর এলোমেলো চুলগুলো কপালে এসে পড়ছে। ড্রাইভিং সিটের দরজাটা খোলা, আর ভেতরের থেকে খুব ধীর লয়ে বেজে চলেছে একটি হিন্দি গান। হাতে অর্ধেক জ্বলে যাওয়া সিগারেট, ধূসর ধোঁয়াগুলো বাতাসের সাথে মিলিয়ে যাচ্ছে। গাড়ির ড্যাশবোর্ডে ওভাবেই পড়ে আছে ওর সাইলেন্ট হয়ে থাকা ফোনটি। ফোনের স্ক্রিনে বারবার শিউলি বেগম কল ভেসে উঠে আবার নিভে যাচ্ছে, কিন্তু বারিশের সেদিকে কোনো খেয়াল নেই। সিগারেটের শেষে একটা টান মেরে সেটাকে পায়ের নিচে পিষে ফেলল বারিশ। ওর মস্তিষ্ক বারবার কাচের মতো বিচ্ছে ঝিলমিলে সেই শীতল কণ্ঠ। আশা করছি আজ আর আটকাবেন না। বারিশের ঠোঁটের কোণে এক চিলতে কঠিন বরফের মতো ঠান্ডা ও বিষাক্ত হাসি ফুটে উঠল। অন্ধকারে চোখ দুটো ছোট করে নিজের আনমনেই বলে উঠল, I was alone, I am alone, and I am enough for myself. No one can handle me, no one. চলবে।